আমাদের ডক্টর সমুজ মিয়া রাজা স্যারের কাছে। তার কাছে আমার প্রথম প্রশ্ন, যেহেতু তিনি একজন রিনাউন্ড পোডিয়াট্রিস্ট, সো তার কাছে আমার যে জানতে চাওয়া সেটা হচ্ছে যে স্যার আসলে হু আর দ্য পোডিয়াট্রিস্ট, প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট পোডিয়াট্রিস্ট। Assalamu alaikum. Thank you for having me on your platform. It is my pleasure to actually come to a Bangladesh platform. What is or what are podiatrists? Podiatrist basically, in Bangladeshi terminology, in the United Kingdom or in the most of the European country, the title podiatrist is protected by law. So title কেউ ব্যবহার করতে পারতা নাই। And in America, it's doctor of podiatry medicine. It's a longer course they will do with surgery, right? In United Kingdom, after basic qualification, then you expand to do a foot surgery. And within our scope of practice, we are multi-skill. Under surgery, medicine, we prescribe medicine, we do sports medicine, and other related lower limb problems. Thank you so much for your nice presentation and also sharing. So, এমডি ওয়াহিদুল ইসলাম বলছেন ক্লিয়ার আছে ডিয়ার স্যার, থ্যাংক ইউ আপনাকে আমাদের কমেন্ট করার জন্য। ডক্টর রানা ভুইয়া স্যার বলছেন নাইস টু সি ইউ অল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। ডক্টর কে এম আমনুল হুসাইন স্যার, যিনি প্রতিদিন এই প্রোগ্রামটি করে থাকেন, তো স্যার আমাদের বলছেন যে গ্রেট টু সি ইউ হিয়ার, আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কেমন ধরনের খাবার মেনু রাখলে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আমাদের আছে এটা ঠিক থাকবে, বা কি কি ধরনের খাবার মেনু হলে বা থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সঠিক থাকবে, যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। চমৎকার মাজিদুর ভাই, কারণ হচ্ছে গিয়ে আমরা যেটা করছি নিজেরাই অনেক ধরনের মেনু চয়েস করে ডায়েট চয়েস করে কিন্তু খাবার খাচ্ছি, কিন্তু এটাতে কিন্তু খেয়াল করছি না যে সেখান থেকে সুষম খাবার আমার বডিতে আসছে কিনা। কারণ সুস্থ থাকার জন্য এবং কর্মক্ষম এবং থাকার জন্য যেটা মেইন আমাদের খাবারের চুজ করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স ফুড। ব্যালেন্স ফুড বলতে আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের যে 6টা খাদ্য উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, এগুলো যথাযথ যে আমাদের বডিতে ঠিক মতো আসছে কিনা, আমরা খাচ্ছি কিনা প্রতিদিনকার খাবারে, এবং সেটার কিন্তু একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু নিতে হবে। তো এটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য একরকম, আমাদের এশিয়ান কান্ট্রির জন্য কিন্তু অন্যরকম। তো এই ধরনের খাবারগুলো যদি আমরা প্রতিদিনকার আমাদের মেনুতে রাখি তাহলে বলা যাচ্ছে যে আমরা একটা সুস্থ খাবার মেনু চয়েস করছি। এখন আসি রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ সবকিছুই আমাদের শরীরে সুস্থ থাকার জন্য এবং স্পেশালি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের যেটা করতে হবে, ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য কিছু কিছু খাবার আমরা একটু প্রায়োরিটি দিই, যেমন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট অনেকগুলো খাবারের মধ্যে পাই, কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে গিয়ে ভিটামিন সির কথা আমরা বলি, যেটা হচ্ছে খুব স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের হাতের পাশে যে ধরনের খাবার আমরা পাই সেখান থেকে খুব সহজে পেয়ে থাকি, এবং ভিটামিন ডিও আছে, জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে। তো এই ধরনের খাবারগুলো যদি আমরা আমাদের প্রতিদিনকার খাবারে রাখি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব সহজেই কিন্তু আমরা বজায় রাখতে পারবো। ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে আমাদের খাবারের মেনুগুলো উপস্থাপন করলেন। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে কি কি খাবার মেনু থাকলে আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে এটা সঠিক থাকবে। তো আমি আবারও আসবো ডাক্তার সমুজ মিয়া রাজা স্যারের কাছে, তার আগে আমরা একটু কমেন্ট থেকে ঘুরে আসবো। ডাক্তার রানা ভুইয়া স্যার উনি বলছেন, আই হ্যাভ এ কোশ্চেন টু নিউট্রিশনিস্ট ইসরাত জাহান, ডায়াবেটিক পেশেন্ট কি খেজুর ও ডেটস খেতে পারবে কি? যাই হোক স্যার, আমরা জানাবো যখন আবার ম্যাডাম আসবেন। ডক্টর মনিরুজ্জামান অলিভ স্যার বলছেন যে হোয়াট উইল বি দ্য রেমেডি অফ বার্নিং ফুড ফলোইং ডায়াবেটিস। আশা করি ডক্টর সুমন মিয়াজ রাজা স্যার আমাদের এই প্রশ্নের উত্তরটা দিবেন। তো দর্শক স্যার, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা ডিজিজেরই যেমন সাইন এন্ড সিমটমস থাকে বা কিছু উপসর্গ দেখা যায়,
তো আমি আসলে বলতে চাচ্ছি, যেহেতু আমাদের আজকে বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে ডায়াবেটিক ফুড আর একটা হচ্ছে খাদ্য ব্যবস্থা। তো ডায়াবেটিক ফুডের আন্ডারে যে কোশ্চেনটা আমি আপনাকে করব সেটা হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ বা সাইন এন্ড সিম্পটম দেখা যেতে পারে, যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ অ্যাগেন। আমি কিছু ইংলিশ মাতমু, কিছু ইংলিশ, কিছু সিলেটি, so in between everything, right? So I'm sorry, I can't speak proper Bengali, I apologize, but I'm sure different language is the best as well. So quick, just the time under limited, so আমি quickly diabetic-এর symptom-টা জহরমু আকি। Diabetic-এর symptom হইল গাড়ি frequent urination, মানে পেশাব করা frequently, right? Increased thirst, মানে পানির চাহিদা বেশি, right? আর appetite, যদি আমরা খাদ্যটা বেশি আমরা বালা পাই, ওইটা হইল গাড়ি কুইক এক ধরনের সিম্পটম হইতে পারে। আর সাইন হইতে পারে suddenly weight lost, right? Numbness যদি ডিজিট থাকে আর কি, extreme fatigue, blur vision, যদি মানে চোখের ভিশনটা একটু জোনায়, যে কোনো কাট অথবা কোনো জখম যদি অত ঠান্ডায় হিল হয় না, তো এগুলো ভেরি বেসিক। So that is the basic of diabetics, but then they obviously আরো জিনিস সকল আছে, but we'll just stay as it is currently. থ্যাংক ইউ ডক্টর সমজ মিয়া রাজা স্যার, আপনি আমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বললেন যে ডায়াবেটিসের কি কি ধরনের উপসর্গ থাকতে পারে। ভিউয়ার্স, তারা যদি আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করেন, তাহলে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এবং যাদের এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে বুস্ট আপ করবো, আমাদের কি কি খাবার মেনু হতে পারে, এই ধরনের পরামর্শগুলো তারা পেতে পারেন খুব সহজে আপনাদের শেয়ারের মাধ্যমে। এতে করে পুরো একটা গোষ্ঠী, একটা জাতি এই প্রোগ্রাম থেকে, এই আলোচনা থেকে উপকৃত হবে বলে মনে করছি আমি। প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি কোনো ধরনের ডায়েট আছে কিনা, যদি থাকে তাহলে কাইন্ডলি আমাদেরকে বলবেন। তবে এর সাথে আমি আরেকটা প্রশ্ন করব যে ডায়াবেটিসের সাথে প্রেগন্যান্ট ওমেনদের কথা আমি একই সাথে বলে যাব। যদি প্রেগন্যান্ট ওমেন যারা আছে তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের স্পেশাল ডায়েট চার্ট থাকতে পারে কিনা, বা কোনো ধরনের ডায়েট লিস্ট থাকতে পারে কিনা, যদি আমাদেরকে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করতেন। কারণ আমাদের অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে এবং আমাদের অনেক প্রেগন্যান্ট ওমেন মা বোনেরা আছে, তাদের ক্ষেত্রে আমি মনে করছি যে এই ধরনের পরামর্শ, এই ধরনের ডিসকাশন অবশ্যই এটি ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে। জি ম্যাডাম। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম আসছি যে ডায়াবেটিক পেশেন্ট, কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজিজের কিন্তু আলাদা একটা ডায়েট চার্ট থাকে ইন জেনারেল, এবং বারবারই আমি বলবো যে প্রতিটা মানুষের শরীর আলাদা, প্রতিটা মানুষের কাজের ধরন এবং বয়স এবং যে এনভায়রনমেন্ট সবকিছু কিন্তু আলাদা, সো ডায়েট চার্টটাও আলাদা হবে। তবে আজকে আমি যে গাইডলাইনটা দিব ইন জেনারেল সবার জন্য দিব, এটা হয়তো আপনার নিজের জন্য মডিফাই করে নিতে হবে। প্রথমে ডায়াবেটিক পেশেন্টের কথা বলবো। অবশ্যই ডায়াবেটিক পেশেন্টের আলাদা ডায়েট চার্ট মেনু ফলো করতে হবে, কারণ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে ধরনের খাবার উনি খেয়ে হজম করতে পারবেন, ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু সেভাবে পারবেন না। আর যেহেতু ওনার একটা ডিজিজ আছে ডায়াবেটিস, তো এখানে কিন্তু স্পেশাল একটা নিউট্রিয়েন্ট আছে, সেটাকে রেস্ট্রিক্টেড করতে হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং সুগার। সো অবশ্যই তাদের যে, যদি রমজান মাসের কথা বলি যে কয়েকদিন আছে কিভাবে তারা খাবে, তাহলে বলবো যে অবশ্যই ইফতারিতে ওনারা অনেক, যেহেতু 14 থেকে 15 ঘন্টা রোজা রাখতে হচ্ছে, ফাস্টিং করতে হচ্ছে, ইতিমধ্যে অবশ্যই যারা মেডিকেশন নিচ্ছেন নিশ্চয়ই সেটা অ্যাডজাস্ট করে নিয়েছেন। তারপরেও বলবো যে প্লেন পানি দিয়ে শুরু করবেন, যেটা নর্মাল টেম্পারেচারে থাকবে, এবং যদি জুস খেতে চায়, ডাবের পানি খেতে চায় খেতে পারবে, তবে সেটা এক্সট্রা কোনো চিনি ব্যবহার করবেন না। ফলের যে ন্যাচারাল ফ্রুক্টোজ আছে সেটাই উনি ওটা খাবেন। আর হচ্ছে ফলের জুসটা ছেঁকে না, শুধু ফাইবার সহই উনি খাবেন। তাহলে হবে কি যে রমজান মাসে যে কনস্টিপেশন হওয়ার একটা চান্স থাকে, কোষ্ঠকাঠিন্য, সেটা কিন্তু আর হবে না। ফলের ফাইবারটা আমাদের জন্য ইজিলি ডাইজেস্টেবল। সো আরেকজন কোশ্চেন করেছিলেন যে খেজুর খেতে পারবে কিনা। অবশ্যই রমজান মাসে উনি খেজুর খেতে পারবে যদি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। সেক্ষেত্রে মাঝারি সাইজ বা ছোট সাইজের দুটো খেজুর উনি খেতে পারবেন। তবে যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে তাকে রেস্ট্রিক্টেড করতে হবে।
এর পাশাপাশি যেটা করবে যে টক জাতীয় ফল আমরা বলি, যেটা দেশীয় ফল, তরমুজ আছে, কাঁচা আম, তারপর হচ্ছে সবুজ আপেল, আনারস, বাঙ্গি, এই ধরনের যে কম মিষ্টি জাতীয় টক ফলগুলো আছে, মালটা আছে, এগুলো উনি খাবেন। তবে ভাজা পোড়া এই মুহূর্তে অ্যাভয়েড করাই ভালো, কারণ যেহেতু আমরা একটা স্পেশাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড-19 এর একটা প্রকোপ চলছে, সো এমন কোনো খাবার খেয়ে অসুস্থ হওয়া যাবে না, পেটের যে কোনো সমস্যা হতে পারে, যেটা হসপিটালে যেতে হয় বা ডক্টরের কাছে যেতে হয়। সো সহজপাচ্য এবং খুব নরমাল খাবার আমরা খাবো। এরপর আসি রাতের খাবার। রাতের খাবারটা উনি নরমাল খাবারই খাবেন, ভাত মাছ যেগুলো আছে অল্প করে ভাত খাবেন। এবং ভোর রাতে যেটা করবেন, অবশ্যই উনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেবেন, ভাত না। যদি উনি আগে রুটি খেতেন তাহলে অবশ্যই রুটি খেতে হবে, ওটস খেতে পারে, লাল আটার রুটি খেতে পারে, ব্রাউন ব্রেড খেতে পারে, যেটা ওনার সহজলভ্য হয় সেটা উনি খাবেন। কারণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো হচ্ছে গিয়ে খুব আস্তে আস্তে ভাঙে এবং হচ্ছে সেখান থেকে সুগারটাও আমাদের বডিতে আস্তে আস্তে রিলিজ হয়, যার কারণে যাদের হাইপো হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে এই ধরনের পেশেন্টদের এই ধরনের প্রবলেম গুলো হবে না। আর হচ্ছে গিয়ে অবশ্যই উনি একটু টক দই খাবেন বা মিষ্টি প্রোডাক্ট, যেটা দইয়ের বাই প্রোডাক্ট যেটা বলি, সেই প্রোডাক্টটা নেবেন। ছানা খেতে পারেন, পনির খেতে পারেন অল্প করে, যাতে তার যে মেনুটা আমরা বলছি সেখান থেকে যদি কোনো নিউট্রিয়েন্ট লস হয়ে যায়, তো দুধের যে প্রোটিনটা আছে, সেখানে যে নিউট্রিশনটা আছে, সেটা ওনাকে সাপ্লাই দেবে। সো ডায়াবেটিক পেশেন্টরা এভাবে খাবার খেলে তার ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার আসি প্রেগনেন্ট মহিলাদের কথা। প্রেগনেন্ট মহিলাদের ওনাদের আমরা একজন প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্সি টাইমটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, আর এর পরের 3 মাস আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি, পরবর্তী প্রেগনেন্সি ডেলিভারির আগ পর্যন্ত আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। সো ফার্স্ট ট্রাইমেস্টারে ওজন অত বেশি বাড়ে না, অত বেশি চিন্তা করার কিছু নেই, নর্মাল যে খাবার খায় সেটাই খাবে। তবে দুধের এবং প্রচুর পানি উনি খাবেন। স্মোকিং যদি করেন বা কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য ড্রিঙ্কস এর যদি অভ্যাস থাকে, ক্যাফেইনের অভ্যাস থাকে, সেগুলো বাদ দিতে হবে, কারণ এই প্রথম 3 মাসে কিন্তু অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। এর জন্য ওনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এবং মাঝখানে যে সেকেন্ড ট্রাইমেস্টার, এই সময় কিন্তু একটা জিনিস, এবং প্রথম মাসে যেটা করতে হবে, প্রথম ট্রাইমেস্টারে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট খেতে হবে। কারণ হচ্ছে ফোলেট হচ্ছে এমন একটা উপাদান যেটার অভাবে আমাদের স্পাইনা বিফিডা বলে, স্পাইনাল কর্ডের একটা প্রবলেম, সেটা হচ্ছে ওই সময় বাচ্চার মেরুদণ্ডটা শুরু হয়, স্ট্রাকচার শুরু হয়। সো ফলিক অ্যাসিডের যদি অভাব হয় তাহলে এই ধরনের প্রবলেম হয়। সো ওই সময় তাকে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে এবং ডক্টরের সাথে কথা বলে অবশ্যই ফোলেট খাবেন। এবং সেকেন্ড ট্রাইমেস্টারে উনি যেটা করবেন, সে সময় কিন্তু বাচ্চার মস্তিষ্কের গঠন এবং হাতের গঠন, পায়ের গঠন, মাংসপেশি, এগুলো সব, তারপর চোখ, এগুলো আস্তে আস্তে হয়। সো ওই সময় তাকে অবশ্যই ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, ভিটামিন ডি, প্রোটিন, এগুলো সবকিছু সুষম হারে তাকে খেতে হবে। যেমন প্রোটিন যদি বলি, পর্যাপ্ত পরিমাণে উনি মাছ যদি খান, সেখান থেকে কিন্তু উনি ডিম খেলে এবং ডিমের কুসুম খেলে সেখান থেকে কিন্তু উনি অ্যালবুমিনটা পাচ্ছেন, এক ধরনের প্রোটিন। প্লাস হচ্ছে ডিমের কুসুমে কিন্তু ভিটামিন ডি আছে এবং ডিমে আছে কোলিন, যেটা বাচ্চার মস্তিষ্ক গঠনে সাহায্য করে, অনেক হেল্পফুল। এরপর হচ্ছে আয়োডিন। আয়োডিনও কিন্তু সামুদ্রিক মাছে আমরা পাই, আয়োডিন যুক্ত লবণ যেগুলো আছে সেগুলো আমরা খেতে পারি, এটা খুব সহজলভ্য। এরপর আয়রন জাতীয় জিনিস আমরা জানি, যেসব জিনিস লাল হয়, যেমন হচ্ছে লাল শাক, তারপর ডালিম, হ্যাঁ, তারপর জাম, তারপর কচু শাক, এই জিনিসগুলো যদি আমরা খাই, এবং হচ্ছে গিয়ে খেজুর, কিশমিশ, এখান থেকে প্রচুর আয়রন পাই। ড্রাই ফ্রুটস যেগুলো থাকে, শুটকি মাছ যেগুলো থাকে, সেখান থেকে আমরা পাবো। তো এভাবে যদি খাই, এবং প্রচুর পরিমাণে শাকসবজি এবং তাজা ফলমূল খেতে হবে বিভিন্ন রঙের। তো এভাবে করলে সেকেন্ড ট্রাইমেস্টারটা সুন্দরভাবে তার কাটবে। এবং থার্ড ট্রাইমেস্টার যেটা করতে হবে, তখন কিন্তু বাচ্চার যা যা হওয়ার হয়ে গেছে, শুধুমাত্র বডিলি সে বড় হবে আর কি, ওজনটা বাড়বে। তখন হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ঘুমাতে হবে এবং হচ্ছে গিয়ে স্ট্রেস ফ্রি থাকতে হবে। তাহলে খুব সহজেই কিন্তু তার একজন মা নর্মাল ডেলিভারির দিকে ওরা নিজেকে তৈরি করতে পারবেন। আর স্পেশালি যদি অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডক্টরের সাথে কথা বলে নিতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কি কি মেনু হতে পারে এবং প্রেগন্যান্ট ওম্যানদের জন্য কি কি ধরনের মেনু হতে পারে অ্যাকর্ডিং টু ট্রাইমেস্টার ভেদে আমরা কি কি ধরনের খাদ্য তালিকা তাদের জন্য দিতে পারি। তো আমি আবারও চলে যাব আমাদের
শ্রদ্ধেভাজন ডক্টর সমুজ, ডক্টর রানা ভুইয়া স্যার বলছেন নাইস এক্সপ্লেনেশন, নিউট্রিশনিস্ট ইসরাত জাহান থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে। আসসালাম আরবি দীপ উনি বলছেন থ্যাঙ্কস টু ডক্টর সমুজ মিয়া স্যার ফর গিভিং আস সাম ভ্যালুয়েবল টাইম অ্যাজ ওয়েল অ্যাজ ইসরাত ম্যাম। ধন্যবাদ আপনাকে আমাদেরকে কমেন্ট করার জন্য। জিহুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম টু অল। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ডক্টর রানা ভুইয়া স্যার বলছেন ডায়াবেটিক পেশেন্ট এর বার্নিং সেন্সেশনের ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলতেন। সরাসরি আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে হাউ ডায়াবেটিস এফেক্ট দ্য ফুড। আবার Thank you. আজকের আমাদের প্রোগ্রামের ডায়াবেটিক ফুড নিয়ে যেহেতু কথা বলছি, তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে মনে করছি। আর স্যার দুই একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যদি আপনি একটু উত্তর দিন। জি। I'll try to touch as much as I can. কারণ আমি Yes. তো আমার বাংলাটা একটা ডিফিকাল্টি যে অনেক জিনিস আমি আনসার করতে আমার ডিফিকাল্টি। ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে আমি এই প্রোগ্রাম আমি এমফাসাইজ করব যে food is the most neglected part of the body, right? আমরা বডির মাঝে না নিয়ে সকল neglected part হইছে গেরি ফুড, এটা আমরা খেয়ালই করি না, কিন্তু it is the most important part of the body, right? Because it is where we evolved, our brain evolved due to the way bipedal, which if you study the Darwin theory how we evolved, right, it is because of the food we evolved, then we evolved our brain as well, right? So it is important. Now diabetic foot amputation, huge problem in Bangladesh, huge problem. Every 30 seconds somewhere in the world a patient is amputated because of diabetes. Every 30 seconds. You can আমরা already 22 minutes হয়ে আসছে, এবলা বুঝিলাও যে every 30 seconds যদি কি একটা মানুষের পাও কাটা হয়। Can you imagine how many people are losing their feet or foot every single day with complication of diabetes, right? And one person asked the questions about burning sensation of diabetes. It's a Yes. it's a huge subject. I can't emphasize so much. It's a treatment now. I don't look for a treatment. I look the cause. Cause is important. Patient is smoker ni, patient is neuropathic problem ni, right? If it's a diabetic, remember diabetic relate to neuropathy. Ita foila dekhtoy bai, right? You have to first look at the why the patient having burning sensation, right? What is the underlying cause? Then you can devise a treatment, right? Basic treatment depends on what part of the world you are, right? What medication you have. So best would be consult somebody who is a diabetic foot specialist. They will probably give you an advice or understanding. Normal understanding is to cool the foot, right, with coolant or medication which has a cooling effect, right? So that's a quick snapshot. Somebody else asked about biomechanics, right? Biomechanics is a huge subject indeed. I love biomechanics. Biomechanics is my passion, right? So we will explain about biomechanics sooner or later. Then how does diabetic affect feet? High blood glucose can cause damage to nerves of the lower limb, right? Damage to nerve are called neuropathy, right? Neuropathy is a nerve that's damaged motor nerves, right? So basically neuropathy ke damage koriya nerve, and that nerve damage symptom can be numbness, pain, hard skin, pins and needles, like burning sensation, age ekta colleague hoyse, changing to the shape of the feet, loss of feeling. So that's the main aspect what diabetes or diabetic patient could suffer with the lower limb problem. থ্যাংক ইউ ডক্টর সমুজ মিয়া রাজা। আশা করছি দর্শক আপনারা যারা প্রশ্ন করেছিলেন তার কিছু উত্তর আপনারা পেয়েছেন। রানা ভুইয়া স্যার উনি বলছিলেন যে নাইস এক্সপ্লেনেশন সমুজ মিয়া স্যার এন্ড ইসরাত জাহান ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের কমেন্ট করার জন্য।
ডাক্তার জাহিদুদ্দিন স্যার, যিনি আমাদের এই বিপি এর এক্সিকিউটিভ মেম্বার, তিনি স্যার কমেন্ট করেছেন, নাইস টু সি ইউ বোথ অফ ইউ, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট ডায়াবেটিক ফুট পেইন ভার্সাস নর্মাল মাসকুলোস্কেলেটাল পেইন। অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আশা করছি ডাক্তার সুমদ মিয়া স্যার আমাদের উত্তর করবেন। কোন কোন ধরনের ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? যদি এরকম কোনো লিস্ট থাকে বা এরকম কোনো সাজেশন থাকে, কাইন্ডলি আমাদেরকে একটু শেয়ার করবেন। অবশ্যই ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও তো আমি বললাম যেটা হচ্ছে জিঙ্ক, সেলেনিয়াম আছে, এগুলো আমাদের হেল্প করে। হ্যাঁ, তো এই সবকিছুই আমাদেরকে ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তবে মোস্ট অফ অল আমাদের কিন্তু আসলে সুষম খাবারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা যদি বলি আমাদের আসলে ফুড হ্যাবিটটা কেমন, তাহলে বলতে হবে যে বাংলাদেশে কিন্তু আসলে এখন ওভার নিউট্রিশনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, শুধুমাত্র আমরা হাই ক্যালোরি খাবার খাই, ডিপ ফ্রাইড খাবার খাই সেই কারণে, এবং দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি নাজুক। জি জি, ধন্যবাদ ইসরাত জাহান ম্যাডামকে। আপনি খুব সুন্দরভাবে বলছেন যে কি কি ধরনের ভিটামিন খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট ফর ডায়াবেটিক ফুট? ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে আসলে কি কি ধরনের ট্রিটমেন্ট হতে পারে? এবং আরেকটা কোশ্চেন কিন্তু আমাদের দর্শক বোর্ড থেকে আসছে, তো স্যার কাইন্ডলি এই প্রশ্ন উত্তর দিবেন এবং সেই সাথে আমাদের দর্শকের প্রশ্ন উত্তরটা দিবেন। Okay, a quick recap again, right? Yes. Recap হইলো গিয়ারি যে when there is a deficiency of blood supply to the nerve of the lower limb, এটা cramp, shiny smooth, loss of hair থাকবো, thicken, nail them thick হয়ে যাব because it's not supplying, cold feet, pale feet মানে রঙিন pale color like pinkish, and wound এটা sore করবো। So that is the just the when the blood supply doesn't get into the যে প্রশ্ন করছিলা about what's the difference between diabetic musculoskeletal problem and non-diabetic. Simple. Diabetic musculoskeletal problem, if the patient is diabetic with the signs and symptoms, then they will have degenerative problems, right? That is more to do nerve damaging. And normal musculoskeletal problem is totally different subject altogether, right? It depends on what signs and symptoms the patient will going to give you. Say, for example, if they had a sports injury, then that will come as a musculoskeletal problem, right? Plantar fascia would be a musculoskeletal problem where the pain of the foot is, right? So these are two different, totally different diagnostic skill, right? So one is a simple nerve damager, joibo gari otoba arthritis, that would fall into diabetic, and MSK with non-underlying issue would be more what the symptom, what are they presenting with symptom? Is it muscle problem, right? Is it the way they walk? Is it the deformity, right? So that is a musculoskeletal problem, right? And then the treatment can vary, right? Treatment could be biomechanic. Basically, biomechanic is something we give patient orthotics to redistribute pressure from ulcer. Ulcer is the pressure ta এটা তো distribute করতে হইবে, or special medical shoe for them to wear again to help the ulcer, to help them walk, right? And then before we do a treatment, you've got to assess the patient. Examination is mother of all with any profession. 90% is examination. I always emphasize. So we use what we call a Doppler, right? Doppler is to test, right, whether by pulse, whether there is a pulse, and it's got sound, thin type of sound, biophase, triophase. It's a long, I'm just going to concentrate. If it's a weak sound, then we report that weak. If it's a strong sound, then the pulse is very good. Then we actually basically put the probe where the dorsal PD is or the other plantar. So therefore, this will give us understanding what sort of pulse reading is. So if it's a very low, that means that patient need to see
the specialist or send to the secondary care ASAP. So that is, as I said, would be the more or less the treatment aspect of it. And another treatment aspect, we also use padding. We use a lot of padding. We use many medication as well, right? And amputation, if it's an amputation, then the dressing. So there's a huge aspect on dressing, but important is test. Most important is test, Doppler test, monofilament test, sensation test. We test if they can feel cold or warm. So these are the most important aspect to test, then the treatment. I hope I have explained as much as I can. Treatment, it's something is where depends on the severe case of the patient. So as I said, treatment can be medication, dressing, orthotics, wound care, injection, surgery. I can go on and on and on. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডক্টর সমুজ মিয়া স্যার। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন এবং আমাদের দর্শকের প্রশ্ন উত্তর করলেন। তো দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে ট্রিটমেন্ট গুলো কি কি হতে পারে, লটস অফ ভেরিয়েশন প্রেজেন্ট হিয়ার, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হতে পারে, সেগুলো সে এমফাসাইজ করেছেন। তো ম্যাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে আমাদেরকে যে ভিটামিনের কথা বললেন বা যে ভিটামিনের সাজেশন দিলেন, এই ধরনের ভিটামিনে কিসে কিসে পাওয়া যেতে পারে, এই ধরনের ভিটামিন কিসে কিসে পাওয়া যেতে পারে যেগুলো কিনা আমাদের হাতের নাগালে পাওয়া যায় খুব ইজিলি, যদি আমাদেরকে এই বিষয়ের উপর কিছুটা আলোচনা করতেন। আচ্ছা, সেটা আমি বলবো, তবে আজকের টপিকস এর একটু আমি ডক্টর সমুজের সাথে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ডায়াবেটিক নিয়ে যখন কথা হচ্ছে, মানে আপনি যখন আমাকে ডায়াবেটিক পেশেন্টের ডায়েট ব্যাপারে কথা বলতে বললেন, তো এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে যখনই একজন ডায়াবেটিক পেশেন্ট আসলে যখন মনে করে যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে তো আমার সারা জীবনের একটা অসুখ, এটা তো ভালো হবে না। তো অনেক সময় সাইকোলজিক্যালি তারা কিন্তু ইল হয়ে যান এবং দেখা যায় যে খাবার দাবারের প্রতি উদাসীন হয়ে যান, যে আমার পছন্দের যে খাবার বা ভালো ভালো খাবারটা মনে হয় বন্ধ হয়ে গেল। কিন্তু তা কিন্তু নয়। খেয়াল করতে হবে সব খাবারই খেতে পারবেন, সেটা পরিমিত ভাবে খেতে হবে এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পর্যাপ্ত পরিমাণে তার ক্যালোরিটা বার্ন করা, মানে দিনে যে কোনো একটা সময় বা সেটা ভাগ করে দুইটা সময় নিয়ে যে ওনার যে এক্সারসাইজ বা ক্যালোরি বার্ন করার যে জায়গাটা, হাঁটাহাঁটির যে সময়টা, সেটা অবশ্যই করতে হবে। পরিমিতি বোধ বজায় রেখে খাবার খেতে হবে, সব ধরনের খাবার খাবেন কিন্তু পরিমিতি বোধ থাকতে হবে। কোন কোন খাবার খেতে পারবে সে ধরনের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কারণ যখন উনি উদাসীন হয়ে যাবেন, ডায়াবেটিস হচ্ছে এমন একটা অসুখ, সে যখন অনিয়ন্ত্রিত আপনি রাখবেন, তখন কিন্তু আপনার যে কোনো একটা অর্গান সে টার্গেট করবে। ফার্স্ট অফ অল যেটা করে, চোখে গ্লুকোমা হয়, অনেক ধরনের প্রবলেম হয়, তারপর হচ্ছে কিডনিতে প্রবলেম হয়, তারপর লাংসে প্রবলেম হয়, তাই না, লিভারে প্রবলেম হয়। এই যে ডায়াবেটিক ফুড নিয়ে আমরা কথা বলছি আজকে, সেটাও কিন্তু এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটা লক্ষণ আমি বলবো। যখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয় তখন দেখা যায় পা তো আসলে আমরা সবসময় কভার করে হাঁটতে পারি না, যে কোনো সময় যখন ইনজুরি হয় এবং যেটা বললেন ডক্টর সমুজ, যখন ব্লাড সার্কুলেশন প্রপারলি ওখানে হয় না কোনো কারণে, তখনই কিন্তু ওখানে কি হয়, কোষগুলো মরে যে ডায়াবেটিক ফুড এর প্রবলেম গুলো শুরু হয়। সো এটার মূল হচ্ছে গিয়ে প্রিভেন্ট যদি করতে হয়, অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের সচেতন হতে হবে যে ওনার যাতে ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে সব সময়। আর সেকেন্ড হচ্ছে আপনি যেটা জানতে চাইলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে নিউট্রিয়েন্ট গুলোর কথা আমি বলেছি, সেগুলো কোন কোন খাবারে পাওয়া যায়। যেমন ভিটামিন সি সবচেয়ে সহজলভ্য হচ্ছে কি, আমাদের হাতের কাছে লেবু পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, কাঁচামরিচ, ধনেপাতা, হ্যাঁ, আমলকি, মালটা, যে কোনো টক ফল এবং সবুজ শাকসবজিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। তবে যেহেতু ভিটামিন সি আমাদের বডিতে স্টোর হয় না, তো এটা আলো এবং তাপে নষ্ট হয়ে যায়, এর জন্য আমরা কখনোই মানে অনেকক্ষণ ধরে কেটে বাইরে রেখে দিব না, যখন খাবো তার আগেই আমরা কেটে এটা খাবো, তাহলে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আমাদের বডিতে আসবে। এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি ন্যাচারাল সোর্স হচ্ছে গিয়ে আর্লি মর্নিং এর যে রোদটা, 15 মিনিট যদি আমরা আমাদের শরীরে রোদটা লাগাই আর্লি মর্নিং এ ফজর নামাজের পরে,
তাহলে সেখান থেকে আমরা আমাদের স্কিনে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি এমনি তৈরি হয়ে যায়। তারপরে যেহেতু আমরা এখন গৃহবন্দী আছি, লকডাউনের সময় অনেক সময় আমরা পারছি না বাইরে যেতে রোদ লাগাতে, সেক্ষেত্রে ডায়েটারি সোর্স আছে, সেটা হচ্ছে ডিমের কুসুম এবং হচ্ছে ফর্টিফাইড মিল্ক, যেটা আমরা গুঁড়া দুধ খাই সেগুলো ফর্টিফাইড করা, সেখান থেকে পাবো, চিজে পাবো, এবং যে কোনো মাছের ডিমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ইভেন কি আমরা যে লবঙ্গ খাই, ঠিক আছে, সেই লবঙ্গতেও কিন্তু ভিটামিন কিছু পরিমাণ ডি আছে। আর আছে হচ্ছে গিয়ে জিঙ্ক। জিঙ্কের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটা আমরা বলবো মাংস, রেড মিট। বাট রেড মিট সবার জন্য প্রযোজ্য না এবং সবাই খেতেও পারে না, সেক্ষেত্রে যে কোনো বিচি জাতীয় খাবারে কিন্তু এবং বাদাম জাতীয় খাবারে আমরা জিঙ্ক পাবো। বিশেষ করে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ার বিচির মধ্যে অনেক 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 জিঙ্ক পাওয়া যায়। তো এই ধরনের খাবার যদি আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি, তাহলে আমরা হাতের কাছে খাবার দিয়ে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখি।